তো দেখ আজকে ক্লাস 12 এর কস্ট ট্যাক্স এর 2019 ইয়ারটা সলভ করছি। প্রথম যে কোশ্চেনটা একটু বলে দিই ভালো করে, যে পরীক্ষায় যে কোশ্চেনটা সেট হবে এই বছর কোশ্চেন যে সেট হবে, কস্ট থেকে যে 40 নাম্বার থাকবে সেই 40 পুরোটাই লেবার থেকে থাকবে। ঠিক আছে, কস্ট থেকে যে 40 নাম্বার থাকবে পুরোটাই লেবার থেকে থাকবে, আর ট্যাক্স থেকে যে 40 নাম্বার থাকবে দুটো জায়গা থেকে থাকবে, একটা হাউস প্রপার্টি আর একটা ক্যাপিটাল গেইন। মানে তোদের জন্য শুধুমাত্র তিনটে চ্যাপ্টার করে গেলেই হবে। শুধু কস্টের লেবার চ্যাপ্টারটা করে গেলেই 40 নাম্বার কমন পাওয়া যাবে, 40 নাম্বার। ঠিক আছে, তো ধর 2019 সালে লেবার থেকে এই অঙ্কটা এসেছে, এখন সেই অঙ্কটা করছি। তোরা সবাই নিশ্চয়ই কোশ্চেনটা দেখতে পাচ্ছিস। 2 নম্বর কোশ্চেন দেখ, 2 নম্বর কোশ্চেন। এই অঙ্কটা কিসের অঙ্ক? আর তোদেরকে সবাইকে বলে এসেছি পরীক্ষায় লেবার থেকে একটা পিস সেটের অঙ্ক দেবে। কি বললাম শুনতে পারলি? তোরা যে এক্সামে যাবি, এক্সামে পিস রেটের একটা অঙ্ক পাবি। 3 রকমের পিস রেট হয়, শুনতে পাচ্ছিস তো? করার পিস রেট 3 রকম। একটা হয় স্টেট পিস রেট, একদম ইজি অঙ্ক, স্টেট পিস রেট। একটা হয় ডিফারেন্সিয়াল পিস রেট, মানে টেলর আর ডিফারেন্সিয়াল পিস রেট দেওয়ার চান্স 100 কি 200%। ডিফারেন্সিয়াল পিস রেট টেলরের ডিফারেন্সিয়াল পিস রেট দেওয়ার চান্স 200%। আর একটা হয় মেডিকেল পিস রেট, ওটা অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, তাহলে কোনটা ইম্পর্টেন্ট বেশি বললাম? টেলরের পিস রেট। ঠিক আছে, তো এখানে যে কোশ্চেনটা দিয়েছিল 2 এর দাগে, এটা টেলরের পিস রেট দিয়েছিল। ঠিক আছে, তো কোশ্চেনটা তোরা মোটামুটি দেখে নিয়েছিস। এই তার অ্যানসারটা করে দিয়েছি, এই আমি বোঝাবো টেলরের পিস রেট। এখন তোকে সবার প্রথম জানতে হবে এই টেলর বলুক, মেরিট বলুক, যাই বলুক, খুব ভালো করে বুঝতে হবে। তোকে যদি বের করতে বলে ওয়েজেস বের করতে বলে, দেখ ওয়েজেস দুটো মেথডে বের করা যায়, বেসিক্যালি দু দিক থেকে বের করা যায়। একটা পিসের দিক থেকে ওয়েজেস বের করা যায়, আর একটা টাইমের দিক থেকে। ভালো করে শোন, আমি আজকে একটা কারখানা খুলেছি। ঠিক আছে, কারখানায় যে ওয়ার্কাররা কাজ করবে, কোনো ওয়ার্কাররা টাইমে কাজ করে, আবার কোনো ওয়ার্কার কি বলবে, আমি এই তৈরি করে দিলাম, মানে আমার কারখানায় মার্কার পেন তৈরি। ঠিক আছে, কোনো ওয়ার্কার বললো না আমাকে টাইমে টাকা দিতে হবে, আমি পার ডে আসবো, দিন হিসেবে টাকা দিতে হবে বা ঘন্টা হিসেবে টাকা দিতে হবে। বা কোনো ওয়ার্কার বললো না আমি একটা মার্কার পেন তৈরি করবো, তার টাকা নেবো। কি বললাম বুঝতে পারলি? কোনো কোম্পানিতে যে কাজ হয় না, ওয়ার্কাররা কাজ করে দুটো বেসে কাজ করে। কি বেসে কাজ করে বললাম? হয় টাইমে কাজ করবে, আর না হলে পিসে কাজ করবে। তো এখন আমি যে টপিকটা করছি কি, পিস রেট, ডিফারেন্সিয়াল পিস রেট। টপিকটা কি বললাম? ডিফারেন্সিয়াল পিস রেট মানে কি, ওদেরকে টাকাটা কিসে দেবে? টাইমে দেবে না পিসে দেবে? পিস ওয়াইজ টাকা দেবে। তো ডিফারেন্সিয়াল পিস রেট বের করার ফর্মুলাটা কি জানিস? আমি তোকে বলছি। টেলরের ডিফারেন্সিয়াল পিস রেট বের করার ফর্মুলা আমি ভালো করে বলছি, সম্মান দিয়ে শোন। ওয়ার্কাররা যতগুলো পিস করবে, কি বললাম? ওয়ার্কাররা যতগুলো পিস করবে ইনটু এক পিসের দাম কত। এটাই তো কমন সেন্স খারাপ। পিস ধর আমার একটা কারখানা আছে, কারখানাতে একটা মিস্টার রাম কাজ করতে এসেছে। তো ওকে ওর ওয়েজেসটা কেমন হবে? ও যদি পিস সিস্টেমে কাজ করে, আমি বলবো ভাই রাম তুমি কতগুলো পিস করেছো, ইনটু এক পিসের দাম কত হয়ে গেল। এটাই হচ্ছে পিস নিয়ম। এবার ডিফারেন্সিয়াল পিস রেট কি বলা হয়েছে? ডিফারেন্সিয়াল পিস রেট কি আলোচনা করেছে? টেলর কি বলেছে? কোন ওয়ার্কার যদি ওকে যতটা কাজ করতে বলবো, ও যদি তার চেয়ে কম কাজ করে, তাহলে ওকে 80% দেবো। ভালো করে শোন, টেলর একটা ভালো কথা বলেছে। এইগুলো তো এমসিকিউ তো খুব ভালো কাজে লাগবে, কেন শুনে নে। টেলর বলেছে আমি ওয়ার্কারকে যেই কাজ করতে বলবো, ও যদি তার থেকে কম কাজ করে, ও যদি তার স্ট্যান্ডার্ডটা কম দেখায়, তাহলে ওকে শাস্তি দেব। বলেছি শুনলি? ধর আমি তোকে বলেছি ভাই তুই 100টা পেন তৈরি করে, তুই 100টার জায়গায় 80টা পেন তৈরি করেছিস, তাহলে তোকে শাস্তি দেব। কি শাস্তি দেব? তোকে যা রেট ফিক্সড হয়েছিল তার 80% দেব। তুই যদি কম কাজ করিস তাহলে তোকে 80% দেব। আর যদি স্যার কোনো ওয়ার্কারকে 100টা করতে বলেছেন, ও যদি ধরুন 150টা করে দিয়েছে, তাহলে ওকে পুরস্কৃত করবো, রিওয়ার্ড দেবো, ওকে 120% দেবো। এই বেসিক জিনিসটা মাথায় রাখ, অঙ্ক নেমে যাবে, মানে থিওরিটিক্যাল কনসেপ্টটা মাথায় রাখ। বুঝতে পারলি? এই হচ্ছে ডিফারেন্সিয়াল পিস রেটে বলা ছিল। তার মানে এখন যদি আমাকে বলে স্যার সব বুঝলাম, বললো না ডিফারেন্সিয়াল পিস রেটের ফর্মুলা আমি বলছি, ওই একই কথা। আমার ফ্যাক্টরিতে রাম কাজ করে, রাম কতগুলো পেন তৈরি করেছে ইনটু একটা পেনের দাম। তো দেখ না, এত সব দেখবি, তার আগে দেখ আমি কি বলেছি। এইটাই দেখ, এই বক্সটা দেখ, আর কিছু দেখতে হবে না, আর কিছু দেখাতে হবে না। লিখেছি ওয়েজেস আন্ডার ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। ডিফারেন্সিয়াল পিস রেট কে বলেছে? টেলর বলেছে। টেলরের ডিফারেন্সিয়াল পিস রেটের ফর্মুলাটা, মানে ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম ওয়াইজ ওয়েজেস বের করার নিয়মটা কি কি লিখেছি বল? স্যার অ্যাকচুয়াল প্রোডাকশন। স্যার অ্যাকচুয়াল প্রোডাকশন মানে ধর আমার ফ্যাক্টরিতে রাম কাজ করে, রাম কতগুলো পেন তৈরি করেছে, এটাকে বলে অ্যাকচুয়াল
অ্যাকচুয়াল প্রোডাকশন, ঠিক আছে, ইনটু পিস রেট, অর্থাৎ ওকে এক পিসের জন্য কত টাকা দেবো দাম বলেছে, ঠিক আছে, বুঝে গেল তো? এবার তুই যদি ভাবিস এক্স কোশ্চেনে ওয়ার্কার বলেছে, একটা এক্স বলেছে, একটা ওয়াই বলেছে, ঠিক আছে, দেখ সবার লাস্ট লাইনে বলেছে এক্স কতগুলো প্রোডাকশন করেছে, মানে আমার ভাষায় এক্স কতগুলো পেন তৈরি করেছে। ধর আমার ফ্যাক্টরিতে দুজন ওয়ার্কার কাজ করে, এক্স আর ওয়াই। কোশ্চেনে দেখ লাস্ট লাইনটা পড়বি, তোদের পড়তে হবে। দেখ লাস্ট লাইনে কি বলেছিল, তুই ভালো করে পড়িস, কি বলেছিল পড়। লাস্ট লাইনে বলেছিল ইন আ উইক 48 আওয়ার্স অ্যাকচুয়াল প্রোডাকশন, তো বলেই দিয়েছে, তোর কথাই বলে অ্যাকচুয়াল প্রোডাকশনই বলে দিয়েছে। তার মানে এক্স কতগুলো প্রোডাকশন করেছে, 432টা, ওয়াই কতগুলো, 600, ঠিক আছে, তাহলে এতগুলো প্রোডাকশন করেছে। এবার আমাকে পিস রেট খুঁজে বার করতে হবে। কোশ্চেনে কোনোদিন তোকে পিস রেট বলে দেবে না, এটা তোকে বার করতে হবে। পিস রেট মানে কি? আচ্ছা তোকে যদি বলি পিস রেট মানে কি, পিস রেট মানে কি, পিস রেট মানেটা কি তুই বলতে পারবি? পিস রেট মানে কি, এমনি কি বুঝিস? লাইন শুনে কি বুঝিস? পিস রেট মানে কি, এক পিসের জন্য কত টাকা রেট, বুঝতে পারছিস তো? ধর আমার ফ্যাক্টরিতে যে ওয়ার্কার কাজ করে, পেন তৈরি করে, আমি বলেছি দেখো তুমি একটা পেন তৈরি করে দেবে, তোমাকে 15 টাকা দেবো, এটাকে বলে পিস রেট, বুঝতে পারলি? পিস রেট মানে বুঝছো, এক পিসের দাম কত, তাকে বলে পিস। এটা কোশ্চেনে বলে দেবো, কোশ্চেনে বলে দেবো। তাহলে কি করে বের করবো পিস রেট, আমি তোকে বলছি, এ তো করেছি আমি তোকে বলছি। সাপোজ ধর তোকে পরীক্ষায় কি অপশন দেবে পিস রেট বের করার জন্য, দুটো জিনিস তোর লাগে, দুটো জিনিস লাগে। কি দুটো জিনিস? কি এক ঘন্টায়, ভালো করে শুনবি, এক ঘন্টায় কত টাকা চলছে রে, এক ঘন্টায় কত টাকা চলছে, কি বললাম বুঝলি? এক ঘন্টা তোকে বলে দেবে ওয়ার্কারকে এক ঘন্টায় এত টাকা, ঠিক আছে। আর কি বলবে, আর কি বলবে জানিস তো? এক ঘন্টায় এটা কত, এক ঘন্টায় কত টাকা, ঠিক আছে, আর এক ঘন্টায় কত ইউনিট, বুঝতে পারলি? লাইনের মানে বুঝতে পারলি? ভালো করে দেখ, দেখ এটা বেসিক করলে আমি এই অঙ্কটা এমন ভাবে বোঝাচ্ছি যাতে সব অঙ্ক পারা যায়, সব কটা অঙ্ক কভার করে। তাহলে দেখ কি বললাম বুঝতে পারলি তো? তাহলে কোশ্চেন করে তোকে পিস রেট কোনোদিন বলে দেবে না, পিস রেট বার করতে হবে। পিস রেট বার করতে গেলে অত কিছু দেখতে হবে, দুটো জিনিস খুঁজে বার করতে হবে, দুটো জিনিস। হয় পিস রেট বলে দিলে লিখে দিলাম, আর যদি না বলে তোকে বার করতে হবে। বার করার জন্য তোকে দুটো জিনিস খুঁজে বার করতে হবে। কি? এক ঘন্টায় তোকে কত টাকা দেয়, ওয়ার্কারকে এক ঘন্টায় কত টাকা দেয়, আর এক ঘন্টায় কত ইউনিট তৈরি হয়। যদি এটা বেরিয়ে এই যদি পেয়ে যাস তাহলে তুই বের করতে পারবি। এখন তুই বলিস ধরুন এক ঘন্টায় 10 টাকা, সাপোজ এক ঘন্টায় 10 টাকা, ঠিক আছে, আর ধর এক ঘন্টায় ধর 20 ইউনিট তৈরি, তুই কি করে বের করবি বল না? তুই নিজে ভাব, এক ঘন্টায় 10 টাকা দিচ্ছিস আর এক ঘন্টায় 20 ইউনিট করছিস, তাহলে আমার পিস রেট মানে কি? পিস রেট মানে কি? এক পিসের দাম কত, এক পিসের দাম কত, এক পিসের দাম কত। তাহলে কি করব বল? আমি যদি ঐকিক নিয়ম করি, তাহলে ঐকিক নিয়ম করলে মানে 20টা, মানে দেখ ঐকিক নিয়ম যদি করি আমি কি করব, বলবো স্যার 20 ইউনিটের জন্য আমাকে 10 টাকা দেয়, বলতে পারি? 20 ইউনিটের জন্য 10 টাকা দেয়, তাহলে এক ইউনিটের জন্য কত দেবে? 10/20, বুঝতে পারলি কি করে করতে হবে? বাস পিস রেট বেরিয়ে গেল। তাহলে কি করে বলি 10টা কি, এখানে 10টা কি আছে, 10টা কি টাকা, আর 20টা কি ইউনিট, মানে টাকা মানে কি এক ঘন্টায় কত টাকা দেয়, এই জন্য বলে রেট পার আওয়ার, রেট পার আওয়ার বাই 20টা কি ইউনিট পার আওয়ার। আমরা হলো দরকার, বুঝতে পারলি? পরীক্ষায় যদি কখনো পিস রেট বলে দেবে না, তোকে বার করতে হবে। পিস রেট বার করার ফর্মুলা দিয়ে এটা লিখলাম, ফর্মুলা রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। যদি এটা তো বললাম, এত কি মাথায় রাখতে হবে, যদি ফর্মুলাটা মুখস্থ করলে হয়ে যাবে, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, ঠিক আছে। তো দেখ এই অঙ্কে পিস রেট বলে দেয়, বের করব তোরা কোশ্চেন কর, কোশ্চেনে বল রেট পার আওয়ার কত বলেছে? 50, হ্যাঁ 50, রেট পার আওয়ার বলেছে 50, ঠিক বলেছিস, রেট পার আওয়ার 50 বলেছে, আমি এখানে লিখলাম এখানে 50। ইউনিট পার আওয়ার তুই খুঁজে দেখ, তুই খুঁজতে থাক, ইউনিট পার আওয়ার দেয়নি কোশ্চেনে, তোকে বার করতে হবে। স্যার দেয়নি মানে দেখ আমি প্রথম লাইন লিখছি, দেখ কোশ্চেনে কি বলেছিল, সবার ফার্স্ট লাইনে কোশ্চেনে কি বলেছিল, বলেছিল স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট, মানে একটা ইউনিট করার জন্য ধর এই একটা পেন, স্ট্যান্ডার্ড টাইম মানে বলছি আমার কোম্পানি আছে, আমি মালিক, আমি আমার কোম্পানি ওয়ার্কারদের বলে দিয়েছি দেখো এই পেনটা তৈরি করার জন্য তোমাকে আমি 6 মিনিট দিলাম। কি বলেছে দেখ, স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট মানে একটা পেন তৈরি করার জন্য তোমাকে কত টাইম দিয়েছি? 6 মিনিট দিয়েছি। একটা পেন তৈরি করতে কত টাইম দিয়েছি? 6 মিনিট দিয়েছি। কিন্তু আমার 6 মিনিটে একটা পেন তৈরি করে, আমার এখানে কি দরকার? ইউনিট পার আওয়ার দরকার। এক ঘন্টায় কতগুলো ইউনিট তৈরি করছে, তাই তো, বা এক ঘন্টায় কতগুলো পেন তৈরি করছে। তাহলে তুই ভাব না, তুই ছোটবেলায় ঐকিক নিয়ম করতে 6 মিনিটে যদি একটা পেন তৈরি করিস, তাহলে কত মিনিটে 1 ঘন্টা হয়? 60 মিনিটে। তা 6 মিনিটে যদি একটা পেন তৈরি করিস, 60 মিনিটে কতগুলো পেন তৈরি করিস? 10টা পেন তৈরি করবি, তাই তো। 10টা পেন দেখ কি লিখেছি, স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার, দেখ পার আওয়ার কি লিখেছি, দেখ আমি এরকম ভাবে বোঝাচ্ছি, দেখ
6 মিনিটে একটা পেন তৈরি করি, 1 মিনিটে 1/6, তাহলে 60 মিনিটে কত? 1/6 = 60, 10টা পেন তৈরি করি। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? বুঝেছিস কি বললাম? তার মানে তোকে তোর পরীক্ষায় কি করতে পারে, কোশ্চেন কেমন সেট করতে পারে, হয় তোকে বলে দেবে ইউনিট পার আওয়ার, ডাইরেক্ট বলে দেবে 10 ইউনিট, হয় বলে দেবে ইউনিট পার আওয়ার 10 ইউনিট, আর না হলে ওরা তোকে বলে দেবে 1 ইউনিট করতে এত মিনিট লাগে, তাহলে তুমি 1 ঘন্টায় তুমি বের করে নেবে। বা কোশ্চেন তো এটাও ঘোরাতে পারতো, ও বলতো এখানে কি বলছে একটা ইউনিট করতে 6 মিনিট, ও তো নাও বলতে পারতো একটা ইউনিট করতে এত সেকেন্ড লাগে, এটাও তো বলতে পারতো। করেছিলাম কত সেকেন্ড, 1 ঘন্টা হয় 36 সেকেন্ড। সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, করেছিলাম অনেকগুলো। তো যাই হোক, এটা বুঝতে পারলি? তাহলে কি পেয়ে গেলি? 1 ঘন্টায় কত ইউনিট? 10 ইউনিট। 1 ঘন্টায় কত টাকা? 50 টাকা। তাহলে কি পারি করতে? 5 টাকা বেরোবে না? 5 টাকা বেরোবে না? তাহলে কি সেটের ফর্মুলা রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, 50/10। এক বছর পরীক্ষায় এমসিকিউ দিয়েছিল, জানিস তো কেমন এমসিকিউ দিয়েছিল? তোকে বলেছিল আমি একটা জাস্ট বলছি কেমন বলেছিল, ফিগারটা এক্সাক্ট বলতে পারবো না, বলেছিল ইউনিট পার আওয়ার 10 ইউনিট বলেছে, বুঝিস তো? আর বলেছিল রেট পার আওয়ার 50, বলছে বড় পিস সেট কত, তাহলে 50/10 এমসিকিউ দিয়েছিল। আবার এটা এসিকিউ দিয়েছিল। এমসিকিউ দিলে তুই ডাইরেক্ট 5 এ রাইট মেরে দিলি, আর যদি এসিকিউ দেয় তখন তোকে এই লাইনটা করে দেখাতে হবে। বুঝতে পারলি? তো কেন বারবার গুরুত্ব দিচ্ছি যে এই জিনিসগুলো, এই অঙ্ক তুই ভালো করে পারিস, এই রিলেটেড থিওরি গুলো তুই শিখে যাবি, এমসিকিউ গুলো পেয়ে যাবি, তো ঠিক আছে? তো বল এত অবধি বুঝতে পারিস তো? কোনো সমস্যা নেই। কিভাবে কি লিখতে হচ্ছে বুঝতে পারছিস? তাহলে কি কি হলো স্যার বুঝতে পেরেছি। তাহলে পিস রেট কত হলো? 5 টাকা। এখানে 5 লিখেছি, কি করে 5? এই তো 5। এত অবধি ক্লিয়ার তো? এত অবধি ক্লিয়ার তো? এবার টেলরের নিয়মে একটা বলেছিল কাউকে পুরস্কার দেবে, কাউকে শাস্তি দেবে, সেটা বের করতে, সেটা বের করিনি। সেটা বের না করে অঙ্ক শেষ হবে কি করে? তাই জন্য আমি এখানে একটা ঘর করেছি x আর y। আচ্ছা, কোশ্চেনে কি বলেছে জানিস? বলেছিল কি, দেখ তুই ভালো করে শোন, 1 ঘন্টায় কত ইউনিট করে? 10 ইউনিট। কিন্তু কোম্পানিতে কত ঘন্টা কাজ হয়? দেখ বলেছিল, দেখ 48 ঘন্টা বলেছিল, পেয়েছিস? 48 ঘন্টা কাজ হয়। 1 ঘন্টায় যদি 10 ইউনিট হয় তাহলে 48 ঘন্টা কত ইউনিট? 480 ইউনিট। এটাকে বলে স্ট্যান্ডার্ড প্রোডাকশন। ঠিক আছে, লিখলাম এখানে স্ট্যান্ডার্ড প্রোডাকশন। দেখ স্ট্যান্ডার্ড প্রোডাকশন 48 আওয়ার্স, 480 ইউনিট। দেখ এটাও বলেইছি, কোন অঙ্কে এটা গুণ করে বের করতে হবে, কোন অঙ্কে ডাইরেক্ট বলে দেবে স্ট্যান্ডার্ড প্রোডাকশন। বুঝতে পারছিস তো? কোনো সমস্যা নেই, পরের অঙ্কগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন 480। স্ট্যান্ডার্ড প্রোডাকশন কিন্তু দুজনেই সমান, এতে কোনো চেঞ্জ হবে না। এমন না যে ওই ওয়ার্কার আলাদা যাবে, এরাও হবে না। স্ট্যান্ডার্ড প্রোডাকশন মানে কি? আমি তোমাকে বললাম এটা করে দাও, আমি তোমাকে বললাম তুমি এটা করে দাও, ঠিক আছে? বা আমি তোমাকে, বুঝছো, স্ট্যান্ডার্ড প্রোডাকশন 480 ইউনিট বলেছি, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি x করেছে কত? 432, y করেছে 600। বল না, আমার প্রশ্ন, x বেশি করেছে না কম করেছে? ওকে, x কে যা বলেছি ও বেশি করেছে না কম করেছে? কম করেছে। কম করলে কম কি ইংরেজি কি বলে? বিলো। আর ও তো বেশি করেছে, এই বলবো ইংরেজি বলে অ্যাবাভ। বিলো হলে কি নিয়ম ছিল? এমসিকিউ দেয় টেলরের নিয়মে, ডিফারেনশিয়াল পিসেটে যদি ওয়ার্কার যদি বিলো দেখায় তাহলে শাস্তি হলে কম দেবে 80%, আর অ্যাবাভ হলে পুরস্কার দেবে 120%, ঠিক আছে? তাই দেখ এখানে দেখ একটা 80% বসে গেছে, x এ 80%, y 120%। এটা ক্যালকুলেট করে এটা হলো, এটা ক্যালকুলেট করে এটা হলো। ক্লিয়ার তো? এত ক্লিয়ার তো? তোর পরীক্ষায় ডিফারেনশিয়াল পিসেটে টেলরের দেয় এত অবধি দেবে, দেখ এত অবধি করতে হবে। স্যার এটা নিচেরটা না, এটা করতে হবে না, এটা এক্সট্রা অঙ্ক দিয়েছে, এটা এক্সট্রা দিয়েছে, এটা এই অঙ্ক রিলেটেড নয়। কি বললাম বুঝলেন তো? ওরা ডিফারেনশিয়াল পিসেট বললে এটা দেবেই এমন কোনো কথা নেই, বাট দিয়েছে করে দেবো। সেটা কি দিয়ে জানিস তো? এফিসিয়েন্সি লেভেল। এফিসিয়েন্সি কে বাংলা কি বলে? দক্ষতা। x আর y এর দক্ষতা বের করতে হবে, কে কত বেশি দক্ষ। বুঝতে পারলি তো? এবার দেখ ভালো করে শোন, এটা এমসিকিউ খুব দেয়, খুব এমসিকিউ দেয়। এই এমসিকিউ এফিসিয়েন্সি লেভেল ভরে এমসিকিউ তো আছে, পাবি। এফিসিয়েন্সি লেভেল, এফিসিয়েন্সি বের করতে বলেছে x আর y। এফিসিয়েন্সি বের করতে পারি দুদিক থেকে। কদিক থেকে? দুদিক থেকে। কি কি? ভালো করে শোন, একটা প্রোডাকশনের দিক থেকে আর একটা টাইমের দিক থেকে। কি বললাম বল? এফিসিয়েন্সি বের করতে কদিক থেকে? প্রোডাকশনের দিক থেকে আর টাইমের দিক থেকে। আবার বলছি, বল এফিসিয়েন্সি বের করতে কদিক থেকে? প্রোডাকশনের দিক থেকে, টাইমের দিক থেকে। এখন বলবি স্যার এখানে কোন দিক দিয়ে করব? এখানে প্রোডাকশন দিয়েছি, এখানে টাইমের গল্প নেই, এখানে পুরো প্রোডাকশন দিক দিয়ে করবি। তো প্রোডাকশন দেখ লিখেছি, লেভেল অফ এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্কার অন দ্য বেসিস অফ আউটপুট। আউটপুটেরই আরেকটা কথা প্রোডাকশন। আউটপুট মানে প্রোডাকশন। তো পরীক্ষায় শর্ট কোশ্চেন দিতে পারে, খুব ইম্পর্টেন্ট, বলতে পারে যে লেভেল বলছে ফর্মুলা অফ লেভেল অফ এফিসিয়েন্সি, মানে লেভেল অফ এফিসিয়েন্সি ফর্মুলা লেখো প্রোডাকশনের দিক থেকে। তো তখন ফর্মুলা কি হবে? ভালো করে শোন, বলার চেষ্টা কর। অ্যাকচুয়াল বাই স্ট্যান্ডার্ড। কি বললাম? অ্যাকচুয়াল বাই স্ট্যান্ডার্ড। মনে থাকে তো? অ্যাকচুয়াল বাই স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তো দেখ অ্যাকচুয়াল বাই স্ট্যান্ডার্ড, অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট,
x এর অ্যাকচুয়াল আউটপুট কত ছিল দেখ 432 আর স্ট্যান্ডার্ড কত 480 হলো y এর কত ছিল 600 বাই 480 120%। খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, আমি দেখ তোকে বলছি 6 নম্বরে যখন লেবারের এই অঙ্ক দেবে না ডিফারেন্স তার মধ্যে এটা নাও দিতে পারে, কিন্তু এটা এসকিউ তে দিচ্ছে শিওর। তুই লিখে রাখতে এসকিউ তে দিচ্ছে এরকম অঙ্ক। কেমন দেবে তাও বলেছি, কেমন কোশ্চেন করবে, ও বলবে অ্যাকচুয়াল আউটপুট এত, স্ট্যান্ডার্ড আউটপুট এত, বলছে বড় লেভেল অফ এফিসিয়েন্সি কত, বা এটা না বলে বলতে পারে লেভেল অফ এফিসিয়েন্সি ফর্মুলা পাবি, তুই পাবি। এটা কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছিস তো? এমসিকিউ বা এসকিউ তে আসতেই আসছে 100% গ্যারান্টি আসতেই আসছে, এটা ভালো করে করবি, তাহলে পুরো অঙ্কটা কভার করে দিলাম, বুঝেছিস তো? আচ্ছা দেখ, এরপরে 3 এর দাগের অঙ্ক, 2 এর দাগে একটা লেবার করলাম, সেটা কি ছিল ডিফারেনশিয়াল পিস সেট মানে টেলরের অঙ্ক। পরীক্ষায় তোদের লেবারের দুটো অঙ্ক দেবে, একটা পিস সেটের অঙ্ক দেবে, ঠিক আছে, আর একটা হেলসের ওয়ানের অঙ্ক দেবে। এটা হেলসের ওয়ানের, ঠিক আছে তো? খুব ভালো অঙ্ক দিচ্ছে এই অঙ্কটা। তো দেখ কি বলছে, দা আওয়ারলি রেট অফ ওয়েজেস অফ এ ওয়ার্কার ইজ 10, মানে রেট পার আওয়ার বলে দিয়েছে 10 টাকা, ঠিক আছে তো? দেখতে পাচ্ছিস তো? দেখ রেট পার আওয়ার বলে দিয়েছে 10 টাকা, যেটা বলেছে ঢুকে নিলাম কোশ্চেনটা। তারপর কি বলেছে, দা ওয়ার্কার হ্যাজ টেকেন 50 আওয়ার্স টু কমপ্লিট জব, ঠিক আছে তো? ওয়ার্কার কাজটা করার জন্য কত ঘন্টা নিয়েছে? 50 ঘন্টা, এটাকে টাইম টেকেন বলে, টাইম টেকেন 50 ঘন্টা। তারপর কি বলেছে, if the effective rate of earning of the worker 15 per hour under Halsey premium method, effective rate দিয়েছে অঙ্কে, দেখ effective rate অঙ্কে 15 টাকা বলে দিয়েছে, কার নিয়ম ওয়াইজ? হেলসের নিয়ম, হেলসের নিয়ম ওয়াইজ। আর আমার জানার দরকার নেই, আরো ওরা আমাকে 3টে অ্যানসার বার করতে বলেছে, করে দেবো 3টে অ্যানসার। আমি এখান থেকে অঙ্কটা করা স্টার্ট করি। আমি দেখ এখন অঙ্ক পড়লাম, আমি 3টে জিনিস পড়লাম, আমি 3টে ইনফরমেশন পড়লাম, আমি তার কিছু পড়িনি, আমি এর উপর বেস করে অঙ্ক আরম্ভ করে দেবো। এর উপর বেস করে অঙ্ক আরম্ভ করবো, তারপর যা যা অ্যানসার জানতে গেছি অটোমেটিক বেরিয়ে যাবে, বুঝতে পারলি তো? এফেক্টিভ রেট তোরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, মনে পড়ে এফেক্টিভ রেটের একটা ফর্মুলা বলেছিলাম, মনে আছে? এফেক্টিভ রেট হেলসের নিয়মে ওয়েজেস বের করলি, রোয়ানের নিয়মে ওয়েজেস বের করলি, এফেক্টিভ রেট কি করে বের করলাম? ওই টোটাল যে ওয়েজেসটা ছিল সেটাকে টাইম টেকেন দিয়ে ডিভাইড করেছিলি, মনে পড়ছে তো? সেটা যে লিখেছি, দেখ এফেক্টিভ রেট টোটাল ওয়েজেস বাই টাইম টেকেন। টোটাল ওয়েজেস তোর জানা নেই কিন্তু ভাবিস না, আগে থেকে ঘাবড়াবি না, অন্য কোনো কোশ্চেন আনবি না। ওয়েজেস এই কোশ্চেন এই 3টে লাইনে কোথাও ওয়েজেস লেখা আছে না, তাই লিখলাম না, ওয়েজেসই লিখলাম। টাইম টেকেন লেখা আছে, লিখে দিলাম টাইম টেকেন 50। এফেক্টিভ রেট লেখা আছে, এফেক্টিভ রেট লেখা আছে 3টের মধ্যে, কত লেখা আছে? 15, এখানে 15 লিখলাম, ঠিক তো? কিন্তু এফেক্টিভ রেট তো দুজনের নিয়মে করা যায়, হেলসের নিয়মে করা যায়, রোয়ানের নিয়মে করা যায়। এটা কার নিয়মে অঙ্কটা দিয়েছে? এফেক্টিভ রেট কার নিয়মে? হেলসে, তাই কিন্তু এটা হেলসের নিয়মে করছি। 15 এর সাথে 50, দেখ তোরা ছোটবেলায় অ্যালজেব্রা করেছিস না, ক্রস মাল্টিপ্লিকেশন, বজ্র গুণন, তো 15 এর সাথে 50 গুণ করলে কত হয়? 750, তাহলে ওই যে 750 বেরোলো, ওই যে 750, বুঝতে পারছিস তো? চিন্তা করিস না, আবার করছি। এত অবধি হলো, শেষ হয়নি এখন অঙ্ক। তারপরে এখন তুই বলতে এটা কেন করলাম, বুঝতে পারবি কেন করেছি, কেন করেছি বুঝতে পারবি, কর না। আরে তুই আগের দিন বললি না ওই যে হেলসের নিয়মে, এখানে লিখলাম কি ওয়েজেস আন্ডার হেলসের নিয়ম। তা হেলসের নিয়মে ওয়েজেস কি শিখেছিলাম আমি? দিন টাইম ওয়েজেস প্লাস বোনাস করেছিলাম তো। টাইম ওয়েজেস ব্যাপার ফর্মুলা কি ছিল? যেই ফর্মুলা ছিল সেই ফর্মুলা লিখেছি, টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার প্লাস হেলসের নিয়মে হেলসের বোনাস কি ছিল? 50% ইনটু টাইম সেভ ইনটু রেট পার আওয়ার, তাই তো লিখেছি 50% টাইম সেভ ইনটু রেট পার আওয়ার। দেখে ঘাবড়াবি না কিন্তু, বারবার বলছি। আরে তুই লাস্ট ক্লাসে অঙ্ক করে গেছিস, লাস্ট ক্লাসে হেলসের নিয়ম পড়ে গেছিস তো। আরে পরীক্ষায় তোকে হেলসের ফর্মুলা জানতে দিতেই পারে, তাই কি লিখবি? নরমাল অঙ্ক তো হেলসের ফর্মুলা জানতে হবে, কি লিখবি? টাইম ওয়েজেস প্লাস বোনাস, টাইম ওয়েজেস টিটি ইনটু আর, আর বোনাস কি 50/100 ইনটু টিএস ইনটু আর, জানিস? এটা কোনো সমস্যা নেই তো। বল অঙ্কের দিকে তাকা, অঙ্কের দিকে তাকা। টাইম টেকেন তুই জানিস? টাইম টেকেন জানিস? আরে বল এই 3টে থেকে বল, টাইম টেকেন জানিস? 50 লিখে দিলাম 50। রেট জানিস? আর 10 টাকা জানিস, হয়ে গেল। 50/100 কে ছোট বলে কি 1/2 করে দিলাম। আচ্ছা তোরা তো শিখিয়েছি টিএস বের করার ফর্মুলা কি? টিএস বের করার ফর্মুলা টিএ মাইনাস টিটি না? এটা জানি তো, টিএ মাইনাস টিটি আমি তো তাই লিখেছি, টিএ মাইনাস টিটি ভুল কিছু করেছি? রেট কত করেছে স্যার? 10 টাকা করেছে, লিখেছি 10 হলো। এবার আরেকটা পড়ে দেখছি, 50 সঙ্গে 10 গুণ করে কত হলো? 500। 1 এর 2 লিখলাম। টিএ এই কোশ্চেনে 3টে লাইনের মধ্যে কোথাও টিএ লেখা আছে? টাইম অ্যালাউড লেখা আছে? লেখা নেই তো, তাহলে আমি টিএ লিখব। আরে লেখা থাকলে তো ভ্যালুটা লিখবো, লেখা না থাকলে কি করে ভ্যালু লিখবো? টিএ লিখবো। টিটি কত আছে? এখানে টিটি 3টের মধ্যে 50 লিখলাম ইনটু 10 হলো, এত অবধি হলো। তারপরে দেখ এইবার দেখ তুই শুধু এই লাইনটা দেখ ভালো করে দেখ, এখানে টিএ জানা আছে না? তাহলে এটা মিসিং অঙ্ক, এটাকে বলে মিসিং অঙ্ক। মিসিং অঙ্কর ক্ষেত্রে
তোরা ছোটবেলায় অ্যালজেব্রা করতি না, যদি কোনো কিছু মানে ধর অনেকগুলো দিই তো যদি একটা আইডেন্টি মিসিং থাকতো নিশ্চয়ই আর দিকের ভ্যালু বলে দিত, তাই তো। তো এখানে দেখ এই জন্য ওয়েজেস কত ছিল 750, এই ওয়েজেস যদি 750 টা এখানে বসাই, এই ওয়েজেসটা এখানে বসিয়ে দিই তাহলে আমার টি এর ভ্যালু বেরিয়ে যাবে, তাই তো। তাহলে 750 750 এত অবধি 750 হলো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই এত অবধি। এবার দেখ এখানে কত আছে 1/2 ইনটু টিএ মাইনাস 50 ইনটু 50, সব তিনটে যে গুণাকার আছে, 50টা বাদ দেন, তিনটে যে গুণাকার আছে, তো এই 2 আর 10 কাটা যায় কি যায়, জানিস যায়। 2 কে 10 দিয়ে কাটলে কত হয় 5, তাই তো 5 হয়, সেই 5টা এখানে লিখলাম ব্র্যাকেটে টিএ মাইনাস 50। সমস্যা আছে না? ডান দিকে 500 ছিল বাদ দিয়ে নিয়ে আসলে কি হয় মাইনাস 500, এটাও করতে পারো। 750 থেকে 500 বাদ দিলে কত হয় 250, 250, তাই তো। আর এটার সাথে এটা কি আকার আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, গুণ যখন সাইড চেঞ্জ করে তখন কি হয়ে যায় ভাগ হয় না, এই 5টা এখানে ভাগ হয়ে গেল টিএ মাইনাস 50, 250 কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 50, মাইনাস 50 এই দিকে থেকে প্লাস 50 ইকুয়াল টু টিএ, তাহলে টিএ কত 100 ঘন্টা, টাইম অ্যালাউড 100 ঘন্টা। এই অঙ্কটার মধ্যে না, এই দেখ এই অঙ্কটার মধ্যে না যে এটা করতে পারবে সেই অঙ্ক শিখবে, কিছু নেই। মেইন ছিল অঙ্কটার মধ্যে কঠিন জিনিস ছিল টিএ বের করা, যদি টিএ বের করা শিখে যাস তাহলে কিছু নেই অঙ্কটার মধ্যে, সত্যি বলছি কিছু নেই, টিএটাই ছিল না হয়ে গেল। তো এবার বের করব কি কি বের করতে বলেছে, কি বের করতে বলেছিল, প্রথম পয়েন্ট বলেছিল বলে বোনাস কত হবে। এই শোন শোন বোনাস কত, এক নম্বর বলেছিল বোনাস কত হবে হেলসের নিয়মে। দেখ আমি না করেও বলে দিতে পারবো, বল না হেলসের নিয়ম ওই টোটাল হয়ে যাচ্ছে 750, হেলসের নিয়ম দেখ আমি এখানে লিখে দিচ্ছি, এক নম্বর কোশ্চেন এখানে লিখছি, শোন কি বের করতে বলেছিল, বোনাস আন্ডার হেলসে, বোনাস আন্ডার হেলসে এটা বের করতে বলেছিল। তো দেখ তুই নিজেই বল এই বোর্ডের দিকে তাকিয়ে বলতে পারবি বোনাস কত হবে বা কি হয় বের করে বলতে পারবি? আরে ভুল ভাল যাই বলি বল না। আরে দেখ না তুই দেখ ফর্মুলা কি, ওয়েজেস ইকুয়াল টু টাইম ওয়েজেস প্লাস বোনাস। ওয়েজেস তো 750 জানিস, ওয়েজেস মাইনাস জানিস তো ওয়েজেস 750 জানিস, আর টাইম ওয়েজেস তো অলরেডি 500 টাকা বেরিয়ে গেছে, তাহলে বোনাস তো 250 টাকা মুখোমুখি বেরিয়ে গেল না। তাহলে কি বলতে পারি, বলতে পারি যে স্যার ওয়েজেস ইকুয়াল টু টাইম ওয়েজেস প্লাস বোনাস। টাইম ওয়েজেস কত 750, টাইম ওয়েজেস তো 500 বেরিয়ে গেছে, বোনাস বেরিয়ে যাবে 250 বেরোবে না বোনাস। এবার এটা কারোর মাথায় আসে সেটা করল, যদি এটা কার মাথায় না আসে কোনো সমস্যা নেই, তুই বল হেলসের নিয়মে বোনাস বের করার ফর্মুলা কি, এটাই তো বোনাস বের করার ফর্মুলা তাই না, এটাই তো বের করার ফর্মুলা, বোনাস বের করার ফর্মুলা 50/100 কে আমি গ্রাফে বলছি ছোট করে, ওটা তো হয়ে গেছে 1 এর 2, টাইম সেভ কত, টাইম অ্যালাউড 100 আর টাইম রেটিং তো 50, তাহলে টাইম সেভ কত হলো 50 আর রেট কত হলো 10 টাকা, দেখ না 250 দিচ্ছে, যাই করে রেট বেরোবে, বুঝতে পারলি তো, দুদিক দিয়ে বলে দিলাম তোকে, তাই তো। এটা টুকবি, এটা টুকবি টুকে নে। 2 নম্বর কোশ্চেন কি বার করতে বলেছে জানিস তো, 2 নম্বর কোশ্চেন অ্যানসার হয়ে গেছে আমার, 2 নম্বর কোশ্চেন অ্যানসার হয়ে গেছে, টাইম অ্যালাউড বের করতে বলেছে, এটা তো 1 নম্বর অ্যানসার। 2 নম্বর কোশ্চেন অ্যানসার বলেছে টাইম অ্যালাউড কত হবে, টাইম অ্যালাউড 100। পরীক্ষায় কিন্তু তোরা টিএ লিখবি না, এটা টাইম অ্যালাউড লিখবি, ঠিক আছে পুরোটা লিখবি। এরপর আরেকটা পার্ট বাকি আছে করে দেব। এরপরে কি বলেছে জানিস তো, সব তো বেরিয়ে গেছে, বলছে যদি এই ওয়ার্কার যদি লোয়ান সিস্টেমে কাজ করতো তাহলে কত টাকা ওয়েজেস হতো, এটা বের করতে বলেছে, করে দেব। এত অবধি আমি টুকে নি। দেখ 3 নম্বর পয়েন্ট বলেছিল, বলছে যদি ওয়ার্কারকে যদি রোয়ান মেথডে এই ওয়ার্কারের সঙ্গে যদি রোয়ান মেথডটা অ্যাপ্লাই করা হতো তাহলে ওর ওয়েজেস কত হবে, কিছুই নেই ফর্মুলা, টোটাল ওয়েজেস আন্ডার রোয়ান প্রিমিয়াম স্কিম, টাইম ওয়েজেস প্লাস বোনাস। টাইম ওয়েজেস কি টিটি ইনটু আর, টিটি 50 আর রেট ছিল 10 টাকা করে, বোনাসের ফর্মুলা টিটি বাই টিএ ইনটু টিএস ইনটু আর, টিটি 50 টিএ 100 টিএস 50 রেট 10, এটা 500 এটা 250 যোগ করলে 750 হয়ে গেল অঙ্ক শেষ, ঠিক আছে। তো ধর এবার 3 এর অরেরটা করব, 3 এর অর, 3 এর অরে কি দিয়েছিল, এখানেও একটা লেবারের অঙ্ক দিয়েছিল, আগে একটা দিয়েছিল হেলসের ওয়ানের একটা অঙ্ক দিয়েছিল, তার সঙ্গে আরেকটা হেলসের ওয়ানের অঙ্ক অর দিয়েছিল, তার মানে বুঝতে পারছিস তো। তার মানে পরীক্ষায় 8 নম্বরের লেবারটা দেখ 6 নম্বরের কি লেবার ছিল ডিফারেনশিয়াল পিস রেট, ঠিক আছে, আর 8 নম্বরের কি লেবার দেবে হেলসের ওয়ানের অঙ্ক দেবে, ঠিক আছে তো। হেলসের ওয়ানের একটা অঙ্ক আগে যেটা করালাম ওটা দিয়েছিল, তার সঙ্গে এখন যে অঙ্কটা করছি এটা অরে দিয়েছি, কোশ্চেনটা পড়ছি দেখ
তো দেখতে পাচ্ছিস কোশ্চেনটা, ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট গ্রস আর্নিংস অফ আ ওয়ার্কার। গ্রস আর্নিং মানে ওয়ার্কারদের ওয়েজেস বের করতে বলে তিনটে নিয়ম, একটা স্টেট পিস রেট, একটা হেলসে প্রিমিয়াম আর একটা রোয়ান প্রিমিয়াম। ঠিক আছে, কিছুক্ষণ আগেই বললাম, কি বললাম দেখ, ওয়ার্কারদের যে ওয়েজেস দেব হয় টাইমের বেসিসে দেব নাই পিসের বেসিসে দেব। ঠিক আছে, প্রথম পয়েন্ট আমাকে বের করতে বলেছে, বলছে তুমি ওয়েজেস বের করে দাও স্টেট পিস রেট সিস্টেম। ঠিক আছে, প্রথম পয়েন্ট কি বলেছে, ওয়েজেস বের করে দাও স্টেট পিস রেট সিস্টেম। তো নিয়ম কি, পিস সিস্টেমে ওয়েজেস, তার মানে দেখতে হবে পার্টিকুলার ওয়ার্কার কতগুলো পিস করেছে, কতগুলো পিস কমপ্লিট করেছে এবং একটা পিসের দাম কত। দেখ কোশ্চেনে বলে দিয়েছিল, দেখ কোশ্চেনটা ভালো করে পড়, বলেছিল অ্যাকচুয়াল আউটপুট। দেখ অ্যাকচুয়াল আউটপুট লিখে নিয়েছি আমি, অ্যাকচুয়াল আউটপুট কোশ্চেনে বলেছিল অ্যাকচুয়াল আউটপুট মানে ওই ওয়ার্কার 150টা পিস করে ফেলেছে, মানে যদি পেনের কথা বলি ও 150 খানা পেন তৈরি করে ফেলেছে। ঠিক আছে, তাই অ্যাকচুয়াল আউটপুট 150। পিস রেট কোশ্চেনে বলেছিল, এই অঙ্কটা খুব সোজা করে দিয়েছে না, আগের অঙ্কটা যখন পিস রেট বের করেছিলাম কিন্তু এই অঙ্কটা পিস রেট বলেছে 3 টাকা। দেখ পেয়েছিস পিস রেট 3 টাকা, তো এক পিস করলে ওকে 3 টাকা দেবে, তাহলে 150 ইনটু 3 কত হলো 450 টাকা। তাহলে বুঝতে পারলি তো, তার মানে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে স্টেট পিস সিস্টেমে ওয়েজেস বের করার নিয়ম কি, আমি বলবো অ্যাকচুয়াল আউটপুট বা অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু পিস রেট। তো অ্যাকচুয়াল প্রোডাকশন 150 বলেছিল আর পিস রেট 3 টাকা, তার মানে 450 বেরিয়ে। ঠিক আছে, ঠিক আছে, এইবার কি করতে হবে, এবার হেলসের নিয়মে ওয়েজেস বের করো, রোয়ানের নিয়মে ওয়েজেস বের করো। খুব সোজা, দেখ নিশ্চয়ই ফর্মুলা শেখাতে হবে না তোদের, সবাই জানিস হেলসের নিয়মে কি ছিল, টাইম ওয়েজেস প্লাস বোনাস। টাইম ওয়েজেস বের করব আমরা টিটি ইনটু আর, আর বোনাস 50/100 ইনটু টিএস ইনটু আর। টিটি কত ছিল কোশ্চেনে স্যার 48 বলে দিয়েছিল, টিটি 48 কোশ্চেনে, টিটি 48 বলেছিল স্যার 48 বলেছিল। ঠিক আছে, রেট তো 7.5 টাকা বলে দিয়েছিল, 50/100 কে ছোট করলে 1/2, আবার এই রেট দেখ 7.5 টাকা। কিন্তু এই যে এখানে 2 দেখেছিস, দুইটা এটা একটু বোঝার আছে, এই অঙ্কটা যদি বলিস স্যার কি বোঝার আছে, এইটাই বোঝার আছে, আর কিছু বোঝার নেই, আর কিচ্ছু বোঝার নেই। ভালো করে দেখ, এই যে এখানে টিএস, এটাকে এখানে দেখ টিএস, বোর্ডের দিকে তাকাচ্ছিস, টিএস কত লিখেছি, টিএস কত লিখেছি 2, কিন্তু টিএস কোশ্চেনে বলেছিল 2। তো টিএস বের করার নিয়ম কি, টিএ মাইনাস টিটি। দেখ না লিখেছি টিএস বের করার কি, টিএ মাইনাস টিটি। ঠিক তো, টিটি তো 48 আমি জানি, কিন্তু টিএ 50 কোথা থেকে আসলো, কোশ্চেনে বলেছিল টিএ 50, টিএ 50 বলেছিল না, এটা বের করতে হবে। এটা যদি বের করতে না পারি তাহলে পুরো অঙ্কটা পারবেই না করতে, পারবেই না করতে, টিএ বের করতে না পারলে। স্যার কি করে বের করব, টিএ দেখ ভালো করে পড়, কোন লাইনটা পড়বো, ওই দেখ লাস্টের থেকে লাস্টের উপর লাইনটা, লাস্টের আগের লাইনটা কি বলেছিল, স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার 3 ইউনিটস। স্যার মানে কোম্পানি থেকে আমাকে বলে দিল, ওয়ার্কারকে বলেছিল যে দেখো 1 ঘন্টায় তোমাকে 3 ইউনিট করতে হবে। কি বলেছিল কোম্পানি থেকে ওকে, 1 ঘন্টায় কয় ইউনিট করতে, 3 ইউনিট। দেখ আমি তোকে বোঝাচ্ছি, দেখ আমাকে মানে ওয়ার্কারকে কি বলা হয়েছিল কোম্পানি থেকে, বলছে 1 ঘন্টায় 3 ইউনিট করি, এটা বলেছিল তো কোম্পানি থেকে, 1 ঘন্টায় 3 ইউনিট করি। তাহলে আমি যদি ঘুরিয়ে দিই, তাহলে কি বলতে পারি, 3 ইউনিট করতে ওকে 1 ঘন্টা টাইম দিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি ভদ্রলোক কতগুলো ইউনিট করেছে, 150টা ইউনিট। তাহলে 3টে করতে যদি 1 ঘন্টা দেয়, তাহলে একটা করতে কত দেবে, 1/3 ঘন্টা, তাহলে 150টা করতে কত ঘন্টা টাইম দেবে, 1/3 ইনটু 150 50। এটাই হচ্ছে টাইম। বুঝতে পারলি, এইটাই যদি বুঝতে না পারিস, এটা যদি ঠিক করে বের করতে না পারিস, তাহলে অঙ্কটা পারবেই না, তাই না। তাহলে বুঝতে পারলি কি বললাম, এই লাইনগুলো দরকার হলে বইয়ের তলে এটা লাইনটা আন্ডারলাইন করে কি করে বেরোলো, এই লাইনের সাহায্যে টাইম অ্যালাউ বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে 50 বেরিয়ে গেল, এখানে 50 থেকে 48 বাদ দিলে 2, তার কিছু নেই, সেই 2টা এখানে বসিয়ে দিলাম, পরে বেরিয়ে গেল আমার 367 টাকা 50 পয়সা। হেলসের নিয়ম, রোয়ানের নিয়ম হচ্ছে কি, নতুন করে বলার কিছু নেই, ফর্মুলা টাইম ওয়েজেস প্লাস বোনাস, টিটি ইনটু আর, বোনাস টিটি বাই টিএ ইনটু টিএস ইনটু আর। টিটি ছিল 48, রেট ছিল 7 টাকা 50, টিটি 48, টিএ 50, টিএস 2, রেট 7 টাকা 50, ক্যালকুলেট করে বেরোলো 370 টাকা 50। এই অঙ্কটার মধ্যে কিছু ছিল না, এই অঙ্কটার মধ্যে কি ছিল, একটাই জিনিস ছিল, টাইম অ্যালাউড বের করা, ব্যাস। এই অঙ্কটা যদি তুই টাইম অ্যালাউড বের করতে পারিস, তাহলে অঙ্ক তুই 8 এ 8 পেয়ে যাবি। আর যদি টাইম অ্যালাউড বের করতে না পারিস, তাহলে তুই হ্যালোসও করতে পারবি, রনও করতে পারবি না, লাভ আছে কোনো। সুতরাং বুঝতে পেরেছিস কি বললি। কখনো কোনো অঙ্কে যদি টাইম অ্যালাউড বলে না দেয়, ভালো করে শোন, কোনো কোশ্চেন যদি ডাইরেক্টলি টাইম অ্যালাউড, শুনছিস তো কি বললাম, ভালো করে, খুব পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, যদি কোনো কোশ্চেনে টাইম অ্যালাউড বলে না দেয়, হ্যালসের 1 করছিস তুই, টাইম অ্যালাউড বলে দেয়নি, তাহলে তোকে বলে দেবে 1 ইউনিট করতে তোকে কত ঘন্টা দেয়। কি বললাম বুঝতে পারলি তো, একটা ইউনিটের জন্য কত ঘন্টা দেয় সেটা বলে দেবে। যেমন এখানে কি বলেছিল বল, পর কি বলেছিল, পর এই লাইনটা কি বলেছিল, বলেছিল
বলেছিল 1 ঘন্টায় 3 ইউনিট। তোকে এটা বলবে ওরা, ওদের বলতেই হবে এটা। যদি টাইম অ্যালাউড বলে না দেয় তাহলে তোকে তোরা বলে দেবে 1 ঘন্টায় কত ইউনিট, বলে দেবে 1 ঘন্টায় এত ইউনিট। তার মানে কি এত ইউনিট করতে 1 ঘন্টা, আর তোকে এটাও বলে দেবে টোটাল কতগুলো ইউনিট করছিস। ওর মারফত তোকে ওটার সাহায্যে টাইম অ্যালাউড বের করতে হবে। বুঝতে পারছিস কি বললাম? মাথায় রাখবি, পয়েন্টটা আন্ডারলাইন করে নে। দেখ কি বলেছে অঙ্কটা, হাউস প্রপার্টি, ঠিক আছে তো? এটা 4 এর অর হাউস প্রপার্টিতে, মানে 2019 সালে 4 এর টাকে একটা হাউস প্রপার্টি থেকে একটা থিওরি এসেছিল, বুঝিস তো? তার সাথে একটা অঙ্ক অর দিয়েছিল, সেই অঙ্ক। তাহলে এই অঙ্কটা এখন যে অঙ্কটা করছি, অঙ্কটা 4 নম্বরে এসেছে, ঠিক আছে? তার মানে আমি কি বললাম, ট্যাক্স থেকে, ট্যাক্সে দুটো চ্যাপ্টার আছে, একটা হাউস প্রপার্টি আর কি ক্যাপিটাল গেইন। হাউস প্রপার্টি থেকে 30 নাম্বার আসবে আর ক্যাপিটাল গেইন থেকে 10 নাম্বার আসবে। 30 নাম্বারের মধ্যে হাউস প্রপার্টি 10 নাম্বারের একটা অঙ্ক তো বড় পাচ্ছিসই পাচ্ছিস, রইল বাকি 20 মধ্যে আশা করছি, বাট শিওর নয়, আশা করছি একটা 4 নম্বরের হাউস প্রপার্টি অঙ্ক আসতে পারে, ঠিক আছে? 4 নম্বরের হাউস প্রপার্টি অঙ্ক আসলে কেমন অঙ্ক আসবে? হয়তো তোকে গ্রস গ্যাপ বের করতে বলে, গ্যাপ গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে বলে, ঠিক আছে? গ্রস অ্যানুয়াল ভ্যালু জানিস তো, গ্রস অ্যানুয়াল ভ্যালু কি করে করতে হয়? ওই প্রথমে মিউনিসিপাল ভ্যালু, ফেয়ার রেট দুটোর মধ্যে এটা বড় আর স্ট্যান্ডার্ড রেটের মধ্যে যেটা ছোট, পরে হতো এক্সপেক্টেড রেট মানে রিজনেবল এক্সপেক্টেড রেট, তার সঙ্গে অ্যানুয়াল রেট কম্পেয়ার করতাম, দুটোর মধ্যে যেটা বড় সেটা লিখবো, তারপর মাইনাস করতাম লস ডিউ টু ভ্যাকেন্সি। শুধু এই দুটো করতে দেবে 4 নম্বরের জন্য, ঠিক আছে? তো দেখ অঙ্কটা পর, তো তোরা নিশ্চয়ই কোশ্চেনটা দেখে নিয়েছিস, ঠিক আছে? তো আমি বারবার বলেছিলাম হাউস প্রপার্টি যখনই অঙ্ক করবি, অঙ্ক স্টার্ট করার আগে দেখে নিবি বাড়িটা কোন সিটিতে আছে। সিটি ইজ ভাইটাল, মোস্ট ইম্পর্টেন্ট সিটি, কোন সিটিতে আছে, ঠিক আছে? যদি মেট্রো সিটি, তোকে দেখতে হবে মেট্রো সিটিতে আছে কি। আমাদের 4টে মেট্রো সিটি, কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, 4টে মেট্রো সিটি। যদি মেট্রো সিটিতে বাড়িটা থাকে তখন আমার গ্রস মিউনিসিপাল ভ্যালু ক্যালকুলেট করতে, কোন ভ্যালু ক্যালকুলেট করতে হয়? গ্রস অ্যানুয়াল ভ্যালু না, গ্রস মিউনিসিপাল ভ্যালু। মেট্রো সিটিতে হলে গ্রস মিউনিসিপাল ভ্যালু, আর মেট্রো সিটি না হলে তো নরমাল বা নেট মিউনিসিপাল ভ্যালু। তা কোশ্চেনে কোন মিউনিসিপাল ভ্যালু দিয়েছে? গ্রস দিয়েছে না নেট দিয়েছে? নেট দিয়েছে। কোশ্চেনে নেট দিয়ে দিয়েছে, ঠিক আছে? কোশ্চেনে নেট মিউনিসিপাল ভ্যালু দিতে। আমি কি বললাম, বাড়ি যদি মেট্রো সিটিতে হয় তখন কোন মিউনিসিপাল ভ্যালু লাগবে? গ্রস লাগবে। কোশ্চেনে যদি গ্রস দিয়ে দেয় তো ডাইরেক্ট গ্রস লিখে দেবো, আর যদি কোশ্চেনে নেট দিয়ে দেয় নেটটাকে গ্রসে নিয়ে যেতে হবে, ঠিক আছে? স্যার নেট থেকে গ্রসে কি করে যেতে হয়? নেটের সাথে 10/9 গুণ করতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাই লিখেছি, দেখ প্রথমে উপরে কি লিখেছি স্যার, এই জানিস কিছু এমন কিছু লিখিনি, কম্পিউটেশন অফ গ্রস অ্যানুয়াল ভ্যালু, ঠিক আছে তো? আচ্ছা এটা 4 এর অর হচ্ছে, এটা লিখে দিই পাশে, 4 এর অর, ঠিক আছে? কম্পিউটেশন অফ গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ এসএসসি। এসএসসি তো নাম বলে, অঙ্কে নাম বলে, শুধু এসএসসি লিখে দিয়েছি। ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার 22-23 আর প্রিভিয়াস ইয়ার কত 21-22, ঠিক আছে? লিখে দিলাম। প্রথমে যেমন অঙ্ক স্টার্ট করতে হয়, প্রথমে লিখবো গ্রস মিউনিসিপাল ভ্যালু। আপনি বলি স্যার কেন গ্রস লিখবেন? বাড়ি যদি কলকাতায় হয় তখন গ্রস মিউনিসিপাল লিখতে হয়। যদি কোশ্চেনে গ্রস দিয়ে তাহলে গ্রসের টাকা ডাইরেক্ট লিখে দেবো, কিন্তু কোশ্চেনে নেট দিয়েছে, নেটের সাথে 10/9 গুণ করবো। কোশ্চেনে 1,26,000 নেট বলেছে, তার সাথে 10/9 গুণ করে 1,40,000 হলো গ্রস মিউনিসিপাল। ফেয়ার রেন্ট অঙ্কে বলে দিয়েছি, লিখে দিলাম ফেয়ার রেন্ট। এই দুটোর মধ্যে বড় কোনটা বল? এই দুটোর বড় কোনটা? 1,54,000, সেই 1,54,000 এখানে লিখলাম। তারপর কি স্ট্যান্ডার্ড রেন্ট বলেছে কত? 1,50,000। এই দুটোর মধ্যে ছোট কোনটা? 1,50,000 লিখে দিলাম। এটা হচ্ছে স্টেপ 1 মানে রিজনেবল এক্সপেক্টেড রেট। তারপর কি লিখবো? স্টেপ 2 আমরা লিখি সবসময় অ্যানুয়াল রেট। কোশ্চেন অ্যানুয়াল রেট বলেছে, হ্যাঁ স্যার বলেছে তো অ্যানুয়াল রেট কত করে? দেখ বলেছিল 15,000 টাকা পার মান্থ, তা বছরে ক মাস হয়? 12 মাসে এক বছর। তাই কি করে অ্যানুয়াল রেটটা ভালো করে দেখ, এটা বলে দিতে দেখা 15,000 ইনটু 12 দেখেছিস তো? কত লিখেছিস? কত লিখেছিস? 15,000 ইনটু 12 অ্যানুয়াল রেট তো এক মাসে 15,000 টাকা করে 12 মাসে 15,000 ইনটু 12 অ্যানুয়াল রেট। এখন তুই বলতে পারিস দেখ ভালো করে শুনে নে এই জিনিসটা বক্স করে দিস। যদি কোশ্চেনে আনরিয়ালাইজ রেন্ট থাকে তাহলে অ্যানুয়াল রেন্ট থেকে মাইনাস করতে। কি বললাম? কোশ্চেনে যদি আনরিয়ালাইজ রেন্ট থাকে তাহলে অ্যানুয়াল রেন্ট থেকে মাইনাস করতে। এবার দেখ শোন, একটা কথা আছে, কোশ্চেন তোকে পরীক্ষা ঘুরিয়ে দিতেই পারে, শুনছিস তো? ভালো করে শোন, ভালো করে শোন, এদিক শোন, এদিক শোন, এদিক শোন, এই ওর দিকে দেখা। আমাদের প্রিভিয়াস ইয়ার কত? ওর দিকে দেখা লেখা আছে বল।
প্রিভিয়াস ইয়ার কত লিখবে 21 22 তোর যখন পরীক্ষার কোশ্চেন সেট করবে যদি 21 22 এর আনরিয়ালাইজড রেন্ট দেয় তাহলে এর থেকে মাইনাস করবে কি বললাম বললে কি বললাম 21 22 এর যদি আনরিয়ালাইজড রেন্ট কোশ্চেনে দেয় তাহলে অ্যানুয়াল রেন্ট থেকে মাইনাস করবে এখন তো তুই প্রশ্ন বলি স্যার ধরুন 19 20 এর আনরিয়ালাইজড রেন্ট দিয়েছে মাইনাস করব রুল কি জানিস রুল আমাদের ইনকাম ট্যাক্স কি বলছে অ্যানুয়াল রেন্ট থেকে তুমি সেই আনরিয়ালাইজড রেন্টই বাদ দেবো কোন আনরিয়ালাইজড রেন্ট প্রিভিয়াস ইয়ার কি বললাম বুঝলি কি বললাম বুঝতে পারলি কি বললাম বুঝতে পারলি যদি প্রিভিয়াস ইয়ারে আনরিয়ালাইজড রেন্ট থাকে কোন প্রিভিয়াস ইয়ার আমাদের প্রিভিয়াস ইয়ার তাহলে মাইনাস করব নাহলে মাইনাস করতে পারবো না এখানে কিছু বলেছে দেখ আনরিয়ালাইজড রেন্ট কি বলেছে স্যার এখানে তো কোনো বলেইনি কোন বছর শুনেছিস কি বললাম শুনলি আমি ধরে নিলাম এটা প্রিভিয়াস ইয়ারে আনরিয়ালাইজড বুঝতে পারলি তো না মনে বুঝিসই মনে হচ্ছে দেখ পরীক্ষায় কোশ্চেন এটাই ঘোরাতে পারে এখানে আনরিয়ালাইজড রেন্ট পাশে একটা ইয়ার বলে দিল কি বলে দিল পাশে একটা ইয়ার বলে দিল বুঝতে পারছিস তো ধর আমাদের প্রিভিয়াস ইয়ার কত 21 22 যদি 21 22 যায় তাহলেই নিবি মাইনাস করবি স্যার যদি 20 21 19 20 18 19 যে বই না আর যদি নিস তাহলে তুই অঙ্ক ভুল করবি বুঝতে পারলি তো হয়ে গেল তাহলে এটা 24,000 টাকা বলেছিল এটা থেকে 24,000 বাদ দিয়ে 1,56,000 এদের মধ্যে বড় কোনটা স্যার 1,56,000 স্টেপ কি হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ হয়ে গেল লেস কি লিখেছি লস ডিউ টু ভ্যাকেন্সি তা কোশ্চেনে বলেছিল 3 মাস ভ্যাকেন্ট ছিল তাই না 2 মাস ভ্যাকেন্ট ছিল তো আমার কোশ্চেনে রেন্ট কোন রেন্ট বলেছে অ্যানুয়াল রেন্ট কত ক্যালকুলেট করে বের করে নিলাম বাবা দেন না আমি এটা করার দরকার নেই আরো তো সোজা কেন করবো না আরো একটু সোজা করে দিই আরে প্রতি মাসের রেন্ট কত 15,000 টাকা তাহলে 2 মাস তো 15,000 তো 30,000 হয় কি এটা বেশি ইজি না করে দিলাম 1,56,000 30 বাদ দিলে 1,26,000 সেটা হচ্ছে গ্রস অ্যামাউন্ট শেষ বুঝতে পারলি লাস্ট অঙ্ক এই অঙ্কটা করলে আমাদের 2019 পেপারটা সলভ হয়ে যাবে ঠিক আছে অঙ্ক নাম্বার কত দেখি অঙ্কের নাম্বার হচ্ছে 5 এর দাগের কোশ্চেন ঠিক আছে 5 নম্বরের অঙ্ক 5 এর দাগের কোশ্চেন ঠিক আছে এটা কম্পালসারি না হাউস প্রপার্টি থেকে তোকে দুটো দেবে একটা করতে হবে তবে 2019 সালে একটা 10 নম্বরের হাউস প্রপার্টি দিয়েছিল ঠিক আছে তার সাথে একটা থিওরি ওয়ার্ড দিয়েছিল তো আমরা 10 নম্বরের হাউস প্রপার্টি দিকেই রওনা দেব তাই না তো এখানে কি বলেছে কোশ্চেনটা পড়ছে শ্রী সৌভিক ঘোষ ইজ দ্য ওনার অফ 2 হাউস ইন কলকাতা মানে সৌভিক ঘোষের দুটো বাড়ি আছে কলকাতা সিটি আমি বারবার বলেছিলাম হাউস প্রপার্টির অঙ্ক দিলে আগে দেখতে হবে কোন সিটিতে বাড়ি দিয়েছে এখানে বাড়িটা কলকাতায় আছে কলকাতা মেট্রো সিটির মধ্যে পড়ে তো ঠিক আছে যদি মেট্রো সিটিতে বাড়ি থাকে তাহলে কোন মিউনিসিপাল ক্যালকুলেট করতে হবে গ্রস মিউনিসিপাল তো ঠিক আছে করব আমরা দুটো বাড়ি দিয়েছে প্রথম বাড়িটা লেট আউট আর দ্বিতীয় বাড়িটা সেলফ অকুপাইড ঠিক আছে প্রথম বাড়িটা লেট আউট করি তারপর বাড়িটা সেলফ অকুপাইড করি তো দেখ প্রথম বাড়িটা করেছি ফার্স্ট হাউস লেট আউট আমি বারবার বলেছি বাড়ি যদি মেট্রো সিটিতে হয় কোন মিউনিসিপাল ক্যালকুলেট করতে হবে গ্রস মিউনিসিপাল ভ্যালু কোশ্চেনে নেট দিয়ে দিয়েছে তাহলে নেট থেকে গ্রস এর থেকে কি করতে হয় আগের অঙ্কটাই বললাম নেটের সাথে 10/9 গুণ করলে গ্রস বেরিয়ে যাবে তো লিখলাম গ্রস মিউনিসিপাল ভ্যালু 4,50,000 নেট তার সাথে 10/9 গুণ করে 5 লাখ টাকা বের হলো গ্রস ফেয়ার নেট কোশ্চেনে বলে দিয়েছিল কত টাকা 4,20,000 এই দুটোর মধ্যে বড় কোনটা 5 লাখ টাকা ঠিক আছে তারপর লিখলাম স্ট্যান্ডার্ড রেন্ট কোশ্চেনে বলেছিল কত 4,30,000 এই দুটোর মধ্যে ছোট কোনটা 4,30,000 হয়ে গেল স্টেপ 1 রিজনেবল এক্সপেক্টেড রেন্ট ঠিক আছে এবার স্টেপ 2 তে কি লিখতে হয় অ্যানুয়াল রেন্ট কোনো চিন্তা ভাবনা করার কিছু নেই কোশ্চেনে ডাইরেক্ট বলেছে অ্যানুয়াল রেন্ট বলে দিয়েছে ঠিক আছে অ্যানুয়াল রেন্ট কত বলেছে 4,80,000 টাকা আগের অঙ্কটা দেখ আনরিয়ালাইজড রেন্ট মাইনাস করেছিলাম আগের অঙ্কটায় আনরিয়ালাইজড রেন্ট মাইনাস করেছিলাম এই অঙ্কে আনরিয়ালাইজড রেন্ট বলেই নি কেন মাইনাস করব ঠিক আছে তো তাহলে হয়ে গেল নিয়ম কি এই দুটোর মধ্যে বড় তা কি ছিল হাউস প্রপার্টি রুলটা কি ছিল বড় ছোট বড় তাই না কি ছিল বল হাই লো হাই দেখ হাউস প্রপার্টি নিয়ম এটাই ছিল এইচ এল এইচ এটা ছিল হাউস প্রপার্টি নিয়ম না হাই লো হাই এটা হলো হাই এটা হলো লো এটা হলো হাই এটা হলো লো এটা হলো হাই কি বুঝতে পারছিস হাই লো হাই ভুলে যাস না ঠিক আছে এই দুটোর মধ্যে বড় 4,80,000 এটাকে বলে স্টেপ 3 হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ হয়ে গেল এর থেকে কি মাইনাস করতে হয় যদি কোনো ভ্যাকেন্ট থাকে 1 মাস ভ্যাকেন্ট ছিল কয় মাস ভ্যাকেন্ট ছিল 1 মাস ভ্যাকেন্ট ছিল তাহলে 1 মাসের ভাড়া বের করতে হবে ভ্যাকেন্টের ভাড়া এখানে এটা কি লেখা ছিল পড়তে পারবি অ্যানুয়াল রেট মানে কয় মাসের ভাড়া 12 মাসের ভাড়া তাহলে বলতে এই 12 মাসে 4,80,000 টাকা পেয়েছি তাহলে 12 মাসে 4,80,000 হলে 1 মাসে কত 40,000 টাকা না দেখ এখানে কত করেছি 40,000 টাকা 4,80,000 এর পরিমাণ এটা দিয়ে বাদ দিয়ে কত হলো 4,40,000 টাকা কি
গ্রস অ্যানুয়াল ভ্যালু মানে গ্যাপ। লেস করব কি মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দা ওনার। ঠিক আছে, মিউনিসিপাল ট্যাক্স বাড়ির মালিককেই দিতে হবে। এখানে মিউনিসিপাল ট্যাক্স বলেছিল কত 40,000 টাকা। এই 40,000 টাকার মধ্যে বাড়ির মানে 40,000 টাকা তো মিউনিসিপাল ট্যাক্স কোশ্চেনে বলেছিল, 16,000 টাকা ভাড়াটিয়া দিয়েছে, ভাড়াটিয়া তো আসবে না, বাদ দিতে হবে। কারণ এখানে লেখা আছে মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দা ওনারকে দিতে হবে, ওনার। ঠিক আছে, তো টেনেন্ট দিলে হবে না, 16,000 টাকা টেনেন্ট দিয়ে 16,000 টাকা মাইনাস হবে, 24,000 টাকা এটা থেকে বাদ দিয়ে হলো 4,16,000 কি নেট অ্যানুয়াল ভ্যালু। এর থেকে কি করব ডিডাকশন বাদ দেব। 24 নম্বর ডিডাকশন আছে, কি কি দুটো ডিডাকশন আছে, একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন। স্ট্যান্ডার্ড ডিডাকশন পরীক্ষা এমসিকিউ দেয়। স্ট্যান্ডার্ড ডিডাকশন কত নম্বর ধারা স্ট্যান্ডার্ড ডিডাকশন উল্লেখ আছে 24A, 24 নম্বর ধারার A নম্বর উপধারা, মানে আন্ডার সেকশন 24 সাবসেকশন A। কত নেট অ্যানুয়াল ভ্যালু 30%। জানিস পরীক্ষায় একবার এমসিকিউ দিয়েছিল, বলছে যে স্ট্যান্ডার্ড ডিডাকশন কত পার্সেন্ট পাওয়া যায় 30%। কার উপর 30% পাওয়া যায়, স্ট্যান্ডার্ড ডিডাকশন কার উপর 30% পাওয়া যায়, নেট কি নেট অ্যানুয়াল ভ্যালু। এই নেট অ্যানুয়াল ভ্যালু 30% পাওয়া যায়, তাহলে 4,16,000 30% করে 1,24,800। ইন্টারেস্ট অন লোন, শোন এটা শুনে নে, এই আয়ুষ্মান শুনে নে, এই কথাটা খুব ভাইটাল, এটা অনেকে গন্ডগোল করে, পুরো অঙ্ক ঠিক করে এটা গন্ডগোল করে। লোন কি ভালো করে শোন, এই যে এখানে তো ইন্টারেস্ট অন লোন লিখেছি, টাকাও লিখেছি একটা, কখন আমাকে ইন্টারেস্ট অন লোনের ডিডাকশন দেবে, কখন যদি আমি 5টা পারপাসে 5টা কারণে যদি লোন নিই। কি কি কারণ, পারচেজ মানে বাড়ি কেনা, রিপেয়ার বাড়ি রিপেয়ার করা, কনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন, রেনোভেশন। কি কি বললাম, পারচেজ, রিপেয়ার, কনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন আর রেনোভেশন। এই 5টা পারপাসে যদি লোন নাও তাহলে তোমাকে ইন্টারেস্ট অন লোনের ডিডাকশন দেবে, আদারওয়াইজ দেবে না। এই প্রথম বাড়িটা লেট আউট বাড়িটা কেন লোন নিয়েছিলাম, কনস্ট্রাকশন করার জন্য। কিসের জন্য লোন নিয়েছিলাম, কনস্ট্রাকশন, ডিডাকশন দেবে, অবশ্যই দেবে। দেখ রুল বলে দিচ্ছি, শোন কনস্ট্রাকশন পারপাসে যদি লোন নিই তাহলে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়, কোনো লিমিট নেই। কনস্ট্রাকশন পারপাসে যদি লোন নিই তাহলে কত টাকা ছাড় পাওয়া যায়, লেট আউট বাড়ির ক্ষেত্রে কোনো লিমিট নেই, কিন্তু সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম 2 লাখ। আবার বলছি কনস্ট্রাকশন পারপাসে যদি লোন নেওয়া হয় তাহলে সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পাওয়া যাবে, কিন্তু লেট আউট বাড়ির ক্ষেত্রে কোনো লিমিট নেই। 2015 সালে একটা এমসিকিউ এসেছে, কনস্ট্রাকশন পারপাসে লোন নেওয়া হয়েছে, ঠিক আছে, লেট আউট বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম কত টাকা ছাড়, 4টে অপশন ছিল, অ্যানসার হবে নো লিমিট। তার মানে কি হলো, এর জন্য কোনো আলাদা করে এমসিকিউ করতে হলো না, এই কথাটা জানলেই হয়ে গেল। কিন্তু সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম 2 লাখ টাকা। তো হয়ে গেল ইন্টারেস্ট অন লোন 52 ছিল, লিখে দিলাম, এই দুটো যোগ করে এটা লিখলাম, এটা থেকে এটা বাদ দিই, এটা লিখলাম। প্রথম মানে লেট আউট বাড়ি থেকে এত টাকা কামালাম। এবার হচ্ছে সেকেন্ড হাউস সেলফ অকুপাইড। দেখ না এই সেলফ অকুপাইড বাড়ি বুঝিস, সেলফ অকুপাইড বাড়ি যেই বাড়িতে নিজে বসবাস করবে। আচ্ছা যেই বাড়িতে নিজে বসবাস করবি সেই বাড়ি থেকে কোনো ইনকাম হবে, নাকি যেই বাড়ি ভাড়া দিবি সেই বাড়ি থেকে ইনকাম হবে? কি রে কি বুঝলি, যেই বাড়ি ভাড়া দেবো সেই বাড়ি ইনকাম হবে, আর যেই বাড়ি নিজে বসবাস করবে কোনো ইনকাম হবে না। যেই বাড়ি ইনকাম হবে না সেই বাড়ি অ্যানুয়াল ভ্যালু হবে কিছুই হবে না। এই জন্য অ্যানুয়াল ভ্যালু দেখ নীল লিখেছি, নেট অ্যানুয়াল ভ্যালু এত নম্বর ধারায় লিখতে পারেন 23 সাবসেকশন 2 ক্লজ A নীল। তারপর লেস ডিডাকশন 24 স্ট্যান্ডার্ড ডিডাকশন নীল, কিছুই হবে না, নীলের উপর 30% নীলই হবে। ইন্টারেস্ট অন লোন, এই বাড়িটা লোন নিয়েছিলাম কেন, রিপেয়ারের জন্য লোন নিয়েছিলাম। বল রিপেয়ারের জন্য লোন নিলে ছাড় পাবো কি পাবো না, পাবো। কিন্তু এটা কি বাড়ি ছিল, কি বাড়ি, সেলফ রিপেয়ারের জন্য যদি লোন নেওয়া হয় তাহলে ম্যাক্সিমাম 30,000 টাকা ছাড় পাওয়া যায়, এটা রুল। পরীক্ষায় একবার এমসিকিউ দিয়েছি, রিপেয়ার পারপাসে লোন নিলে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়, 30,000 টাকা। ভুলে গেলে তো চলবেই না, 30,000 টাকা। দেখ তাই কি লিখেছি, ইন্টারেস্ট অন লোন প্যাকেজে কি লিখেছি, ম্যাক্সিমাম লিমিট। আচ্ছা ম্যাক্সিমাম লিমিট 30,000 টাকা লিখলাম। এই ম্যাক্সিমাম লিমিট 30,000 টাকা মানে জানিস কি, 30,000 টাকা বেশি কখনোই আসবে না, তাই তো। কেন কারণ এটা লোন টেকেন ফর রিপেয়ার 30,000 টাকা, এই জন্য যোগ করে 30, এটা থেকে এটা বাদ দিয়ে -6, এটা থেকে এটা মাইনাস করে তাহলে 2,09,200 ইনকাম ফ্রম হাউস। তাহলে আমাদের 2019 সালের পেপারটা কিন্তু কমপ্লিট হলো, ঠিক আছে।